নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্য আসরে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা এক টুকরো কাঁচ। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 1973 সালের 17ই মে। উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। শুরু হচ্ছে আজকের গল্প এক টুকরো কাঁচ। সমুদ্র অফিসের বড়বাবুর চেম্বারের বাইরে দাঁড়াতেই শুনতে পেল তিনি কাউকে বলছেন, ভাবা যায় একদম বাড়ির ভিতরে ঢুকে খুন করে দিয়ে গেল লোকটাকে। কলকাতা শহরটা একেবারে রসাতলে গেল। সমুদ্র দরজাটা একটু ফাঁক করতেই বড়বাবু টেলিফোনের রিসিভারটা একটু নামিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় অফিস থেকে পালাবার কথা বলতে এসেছেন? সমুদ্র লজ্জিতভাবে জবাব দিল, আমার এক পিসিমা হাসপাতালে, তাই মানে যদি একটু। বড়বাবু বললেন, আজ পিসিমার হাসপাতাল, কাল বন্যা ত্রাণে সাহায্য তুলতে যাওয়া, পরশু মরা পুরাতে যাওয়া, এসবের জন্য অফিস পালানো তো লেগেই থাকে। আমার আর কি জান, তবে নিকেলসন কোম্পানির কাগজগুলো যেন এ সপ্তাহে রেডি হয়। এই বলে তিনি আবার টেলিফোনে মন দিলেন। হ্যাঁ, যা বলছিলাম, বিভৎস কাণ্ড, গলা কেটে দুভাগ। সমুদ্র আর দাঁড়ালো না। থ্যাংক ইউ স্যার বলে সেখান থেকে সরে সিঁড়ি দিয়ে নেমে সোজা অফিসের বাইরে ফুটপাতে গিয়ে দাঁড়ালো। তারপর অফিস পাড়ার ব্যস্ত রাস্তায় মিশে গেল। সে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল লালবাজারের ডেপুটি কমিশনার চেম্বারের বাইরে, যিনি ঘণ্টাখানেক আগে সমুদ্রকে ফোন করেছিল। দরজার সামনে সে বেয়ারাকে বলল, সাহেবকে বলো সমুদ্র বসু এসেছেন। বলতেই কয়েক মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল। সমুদ্র ঘরে ঢুকে শটান কমিশনারের টেবিলের মুখোমুখি চেয়ারে বসল। কমিশনার একটু অনুযোগের স্বরে বললেন, আসতে এত দেরি করলেন যে? নিশ্চয়ই অফিসে ছিলেন। কেন যে ওই অফিসে কেরানির চাকরি নিয়ে পড়ে আছেন কে জানে। অন্য কোনো বড় অফিসে মোটা মাইনের চাকরির যোগ্যতা তো ছিল, আর আপনি তো সংসার পাতেননি। পৈতৃক বিষয় যা আছে তাতেই চলে যেত, চাকরিটা তো না করলেও চলতো। সমুদ্র সেলোটেপ দিয়ে আটকানো তার ভাঙা মোবাইল ফোনটা টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, তা বটে, আমার চাকরিটা না করলেও চলতো। আসলে বলতে পারেন ব্যক্তিগত জীবনের ছদ্মবেশ সেটা। আপনাদের কল্যাণে কম চোর ডাকাত তো আর শত্রু হলো না। চশমার নিচে গোল গোল চোখ, উস্কো খুস্কো চুল, হাতে ভাঙা মোবাইল, কখনো বা শুকতারা, কখনো সন্দেশ, বা ধরুন সরকারি অফিসের ছাপোষা কেরানিকে আর যাই হোক গোয়েন্দা বলে কেউ সন্দেহ করে না। কদিন আগে যে ব্যাংকের ঘটনায় জালিয়াতি ভুবন মল্লিককে ধরলাম, সে খবরটা আমার পাশের চেয়ারে বসে পড়ছিল আমারই একজন সহকর্মী। তিনি তো
ধারণাই করতে পারলেন না যে কাগজে যে সমুদ্র বসুর নাম বেরিয়েছে সেই ব্যক্তি আমি। বেশ মজার ব্যাপার, কি বলে না? কমিশনার শুনে মন্তব্য করলেন, বুঝলাম, এবার যে কারণে আপনাকে ডেকেছি সেটা বলি। কমিশনারকে কথা শেষ করতে না দিয়ে সমুদ্র বলল, নিশ্চয় কৈবর্তলেনে ব্যারিস্টার অবনী ঘোষের খুনের ব্যাপারের জন্য। তবে আমাকে কেন? আপনার সরকারি গোয়েন্দারা তো আছে। কমিশনার একটু বিস্মিতভাবে বললেন, কিভাবে জানলেন? সমুদ্র বলল, ভোরবেলার টেলিভিশনে খবরটা আসার পর থেকেই এ নিয়ে সারা শহরে শোরগোল পড়ে গেছে। আমার অফিসের বড়বাবুও টেলিফোনে ঘটনাটা কাকে যেন বলছিলেন। কমিশনার সাহেব বললেন, ঠিক তাই, সরকারি গোয়েন্দার হাতে এই তদন্ত না দিয়ে এটা আপনাকে দেওয়ার কারণ, এ ঘটনার সন্দেহভাজনরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। তদন্ত করতে গিয়ে পান থেকে চুন খসলে মহা বিপদে পড়ে যাব। মিডিয়া ছেড়ে কথা বলবে না। সমুদ্র হেসে বলল, কিছু হলে ব্যাপারটা সরকারি পুলিশ কর্মীদের বদলে আমার ঘাড়ে চাপাবেন, তাই তো? বেশ, তাই হবে। এবার ব্যাপারটা খুলে বলুন দেখি। কমিশনার সাহেব বললেন, ঘটনাটা মোটামুটি এই। অবনী ঘোষ প্রথিতযশা ব্যারিস্টার, বয়স 60-এর কোঠায়, বিপত্নিক। বছরখানেক হলো ওকালতি পেশা ছেড়ে দিয়েছিলেন। একজন চাকরকে নিয়ে কৈবর্তলেনের পৈতৃক বাড়িতে থাকেন। প্রচুর পয়সার মালিক, তবে একটু দুর্মুখ স্বভাবেরও ছিলেন, যে কারণে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিল না। বন্ধু বলতে ছিলেন 3 জন, তারাও ওই তারই মতো সমাজে প্রতিষ্ঠিত ও গণ্যমান্য ব্যক্তি। প্রখ্যাত অভিনেতা ওই অরিন্দম মল্লিক, ন্যাশনাল চ্যাম্পিয়ন বক্সার ফটিক কর্মকার, আর ন্যাশনাল মেডিকেল কলেজের বিখ্যাত সার্জন ডক্টর পরেশ গুপ্ত, আর 4 জনই প্রায় সমবয়সী। সমুদ্র বলল, হ্যাঁ, এদের 3 জনের নামই শুনেছি, কাগজে টেলিভিশনে ছবিও দেখেছি। কমিশনার সাহেব বললেন, এই 3 জনই শুধু যাওয়া আসা করতেন অবনীর বাড়িতে। রোজ সন্ধ্যায় সেখানে তাসের আড্ডা বসত। কাল তারাও গিয়েছিলেন। রাত 10টা নাগাদ খেলার সাঙ্গ হলে তারা বেরিয়ে যান। অবনীবাবুর চাকর হরি 2 দিনের জন্য বাড়িতে গিয়েছিলেন ছুটি নিয়ে। আজ সকালে সে ফিরে দেখে সদর দরজা খোলা, আর বেডরুমে অবনীবাবুর গলা কাটা লাশ পড়ে আছে। তবে খুনি নিশ্চয় মৃতের পরিচিত কেউ, নইলে তিনি তাকে বেডরুমে নিয়ে যেতেন না। আমার ধারণা তার 3 বন্ধুর মধ্যেই কেউ ফিরে এসে ব্যাপারটা ঘটিয়েছে। যদিও আমি হরিকে আটক করেছি, যাতে বাইরের লোকের চোখে সন্দেহের তীর অন্যদিকে ঘুরে যায়। সন্দেহভাজন 3 জনকেই তদন্তের জন্য সবিনয় বিকেল 4টে আসতে বলেছি। কোনো মার্ডার ওয়েপনও পাইনি। লাশ মর্গে পাঠিয়েছি। আনঅফিসিয়াল রিপোর্টটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। সমুদ্র ঘড়ি দেখে বলল, এখন বেলা 2টো। আপনার অতিথিরা আসার আগে চলুন অকুস্থল থেকে ঘুরে আসি। আর প্রতাপকেও আসতে বলি, সে আমার বন্ধু কাম সহকারী, সে তো আপনি জানেন। সে আবার সাহিত্যের পোকাও, বিশেষত রহস্য রোমাঞ্চ গল্পের। কৈবর্তলেনে পৌঁছে গেল সমুদ্ররা। পুরনো দিনের প্রকাণ্ড বাড়ি,
তার সামনে কৌতূহলী লোকজনের জটলা। পুলিশের গাড়ি থেকে নেমেই কমিশনার সাহেব জনতাদের উদ্দেশ্যে বললেন, আপনারা কয়েকজন থাকবেন, সাক্ষী দিতে হবে। নিমেষে ভিড় ফাঁকা হয়ে গেল। কে আর পুলিশ আদালতের ঝামেলায় নিজেদের জড়াতে চায়? প্রতাপও হাজির হয়ে গেছিল। তাকে নিয়ে কমিশনার সাহেবের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকল সমুদ্ররা, সঙ্গে জনা কয়েক পুলিশকর্মী। প্রথমে বিরাট বৈঠকখানা, সার সার আলমারিতে আইনের বই ভর্তি, একটা ওক কাঠের টেবিল ঘিরে কিছু চেয়ার, টেবিলে এক সেট তাসও পড়ে আছে। এ ঘর পেরিয়ে দোতলার সিঁড়ি বেয়ে তারা পৌঁছল দোতলার সেই বেডরুমে। বেশ বড় ঘরটা, মাঝখানে একটা খাট, পরিপাটি বিছানা। অবনী ঘোষ মনে হয় শোবার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগেই ব্যাপারটা ঘটে। তবে ঘরের অন্য অংশ বেশ লণ্ডভণ্ড। একটা চেয়ার তেপায়া মাটিতে উল্টে আছে, একটা ছোট আয়না মাটিতে পড়ে চুরমার, কাঁচ ছড়িয়ে আছে মেঝেতে। আক্রমণকারীর সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল সম্ভবত। ঘরের এক কোণে মেঝেতে চাপ চাপ রক্ত কালো হয়ে জমাট বেঁধে আছে। তার চারপাশে চকখড়ির গণ্ডি কেটেছে পুলিশের লোক। কমিশনার সে জায়গাটা দেখিয়ে বললেন, ওইখানে লাশটা পড়েছিল। অবনী ঘোষ শীর্ণকায় লোক ছিলেন, সম্ভবত ঘরের কোণে ঠেলে ধরে তার গলাতে অস্ত্র চালিয়েছে খুনি। সমুদ্র ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। হঠাৎ কমিশনার সাহেবের মোবাইলটা বেজে উঠল। ফোনে কথা বলার পর তিনি সমুদ্রকে বললেন, ময়না তদন্তের একটা মৌখিক রিপোর্ট পেলাম। রাত 10:30 থেকে 2 ঘন্টার মধ্যে খুনটা ঘটেছে। ধারালো কোনো কিছু দিয়ে এক টানে শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! মৃত্যুর ক্ষতস্থানে নাকি মিহি কাঁচের গুঁড়ো মিলেছে। সমুদ্র সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে বলল, কাঁচের গুঁড়ো? তাহলে কি এই কাঁচ দিয়েই? কিন্তু কোনো কাঁচে তো রক্ত লেগে নেই। হতে পারে খুনি সেই কাঁচের টুকরো সঙ্গে নিয়ে গেছে। যাই হোক, এখন এই কাঁচগুলো আমি সঙ্গে নিচ্ছি। আপাতত আমার দেখা শেষ। আমি একটু বাড়ি হয়ে তারপর আপনার অফিসে অতিথি আপ্যায়নে যাব। প্রতাপ একটা রুমালে সাবধানে তুলে নিল ভাঙা আয়নার সব টুকরোগুলো। সেখান থেকে বার হয়ে কমিশনার তার অফিসে চলে গেলেন। সমুদ্র প্রতাপকে নিয়ে একটা ট্যাক্সি ধরে নিজের বাড়ি ফিরল। বাড়ি ফিরেই সমুদ্র একটা টেবিলে সেই ভাঙা আয়নার টুকরোগুলো নিয়ে বসে গেল। এ যেন জিগজ্যাগ পাজেলের মতো ব্যাপার। টেবিলের ওপর মিলিয়ে মিলিয়ে কাঁচের টুকরোগুলো সাজাতে লাগলো সমুদ্র। কিছু সময় পর টেবিলের ওপর 1 ফুট বাই 1.5 ফুট মাপের একটা আয়না তৈরি হয়ে গেল। তখনও সমুদ্রের হাতে ধরা একটা ছোট্ট আয়নার টুকরো। নিজের মনেই যেন সমুদ্র বলে উঠল, অদ্ভুত ব্যাপার যে। তারপর
একটা ছোট্ট আয়নার টুকরো কাগজে মুড়ে নিজের পকেটে রাখলো সমুদ্র। প্রতাপ বলল, কি অদ্ভুত ব্যাপার, তাই না? সমুদ্র তার উত্তর না দিয়ে বলল, চলো 1 ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপর বের হব, স্নায়ুতন্ত্রকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ঠিক বিকেল 4টেতেই কমিশনার সাহেবের চেম্বারে পৌঁছে গেল সমুদ্র আর প্রতাপ। কমিশনার সাহেব তাদের বললেন, ও অরিন্দম মল্লিক আর ফটিক কর্মকার এসেছেন। পরেশগুপ্ত এখনো আসেননি। দুজনকে গেস্ট রুমে বসিয়ে কফি খাওয়াচ্ছি, তবে বেশিক্ষণ তাদের আটকানো যাবে না। দুজনে সেলিব্রিটি, কমপ্লেন হলে বিপদে পড়ব। অরিন্দমকে দেখতে তো পুলিশ কর্মীদের ভিড় জমে গেছে। আপনারা পাশের ঘরে বসুন, আমি ওদের এক এক করে পাশের ঘরে পাঠাচ্ছি। সমুদ্ররা পাশের ঘরে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই সে ঘরে প্রথমে ঢুকলেন অরিন্দম মল্লিক। বয়স 50 হলেও এখনো যুবকদের মতো চেহারা, হাসি মুখ হলেও ঠোঁটের কোণে একটা বিষণ্ণতা, হয়তো তা বন্ধু বিয়োগের জন্যই। সিনেমার পর্দায় বহুবার সমুদ্ররা এই অভিনেতাকে দেখেছে। নমস্কার বিনিময় করে বসার পর সমুদ্র তাকে হেসে বলল, নমস্কার, আসুন আসুন। আপনার বহু ছবি দেখেছি। জীবন সংগ্রাম ছবিতে তো আপনার অভিনয়ের কথা লোকের মুখে মুখে ঘোরে। তা এখন কি ছবি করছেন? অরিন্দম মল্লিক হেসে বললেন, ধন্যবাদ, এখন ইন্দ্রপ্রস্থ নামে একটা ছবি করছি। টালিগঞ্জে শ্যুট হচ্ছে। মহাভারতের একটা অংশ নিয়ে ছবি, কৃষ্ণের ভূমিকায় আছে এতে। ইদানিং পাবলিক এসব ভালো নিচ্ছে ব্যাপারটা। সমুদ্র হেসে বলল, বাহ, যাই হোক, আপনার আর সময় নষ্ট না করে কাজের কথায় আসি। কাল অবনীবাবুর বাড়ি থেকে কটায় বেরিয়েছিলেন আপনি? মানে আপনারা সবাই কি একসঙ্গেই বেরিয়েছিলেন? তারপর কোথায় গিয়েছিলেন? অরিন্দম মল্লিক বললেন, রাত 10টা নাগাদ একসঙ্গেই 3 জনে বেরোই। সবার বাড়ি উত্তর কলকাতাতেই। আমার বাড়ি আমা স্ট্রিট, পরেশ থাকে শোভাবাজার, আর ফটিক থাকে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে। 3 জনেরই নিজস্ব গাড়ি। আমি সোজা বাড়ি ফিরে গিয়েছিলাম। সমুদ্র জানতে চাইল, আপনাদের সম্পর্ক কেমন ছিল? ইদানিং কি তার সঙ্গে কারো মনোমালিন্য ঘটেছিল সে বিষয়ে কিছু জানেন? অথবা কাল তাসের আসরে মানে তেমন বিশেষ কিছু ঘটনা কি ঘটেছিল সে বিষয়ে যদি কিছু বলতে পারেন ভালো হয়। অরিন্দম মল্লিক বললেন, আর সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। আমাদের একটু নাম আছে বলে সাধারণ পাবলিকের সঙ্গে তেমন মেশা যায় না। তবে কাল তাসের আড্ডায় একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, সেটা খুনের পর্যায়ে যাবে না। আর যাই হোক, ফটিক বা পরেশ কেউই খুন করতে পারে না অবনীকে। সমুদ্র বলল, ব্যাপারটা দয়া করে একটু খুলে বলবেন। অরিন্দম একটু ইতস্তত করে বললেন, আর সত্যি বলতে কি, তাসটা আমরা বাজি ধরেই খেলি। কাল আমি অবনীর আর পরেশ ফটিকের পার্টনার ছিল। অবনীর সন্দেহ হয় ফটিক জুয়া চুরি করেছে। অবনী ফটিককে চোর বলে, পাল্টা ফটিক তার গলা চেপে ধরে। আমি আর পরেশ অবশ্য ছাড়িয়ে দেই। ব্যাপারটা মিটমাট হয়ে যায়। পরের দলে ফটিকই অবনীর পার্টনার হয়ে খেলে। সমুদ্র বলল, ওকে, আমার শেষ প্রশ্ন, খুনের ঘটনায় আপনার
কি কাউকে সন্দেহ হয়? অরিন্দম মল্লিক বেশ জোরের সঙ্গেই বললেন, না। অরিন্দম মল্লিক বেরিয়ে যাবার পরই ফটিক কর্মকার ঘরে ঢুকলেন। কদমছাড় চুল, থ্যাবড়া নাক, পেশিবহুল, বেটে খাটো কেমন একটা গুন্ডা গুন্ডা চেহারা। ঘরে ঢুকেই সমুদ্রের দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে তিনি রুক্ষভাবে বললেন, যা জানার তাড়াতাড়ি জিজ্ঞেস করুন। আজ আমার একটা বক্সিং কোচিং ক্যাম্প উদ্বোধনে যাওয়ার কথা। সমুদ্র হেসে বলল, আরে না না, আপনার বেশি সময় নষ্ট করব না, আসুন আসুন বসুন। আচ্ছা, অবনীবাবু লোকটি কেমন ছিলেন? ইদানিং আপনাদের কারো সাথে ওনার ঝগড়াঝাটি হয়েছিল কি? প্রশ্ন শুনেই ফটিক কর্মকার বললেন, দেখুন, আমরা খেলোয়াড়রা সোজা সাপটা কথা বলি। অমনি মোটেও সুবিধার লোক ছিল না, ব্যবহারও খুব বাজে ছিল। নেহাত অন্য কোথাও যাবার জায়গা নেই তাই বলে ওর বাড়ি তাসের আড্ডায় যেতাম। আমার আর পরেশদার সঙ্গে তো প্রায় ঝগড়া বাধ্য। তবে পরেশদার সঙ্গে ইদানিং তার সম্পর্কটা তলায় তলায় ভালো যাচ্ছিল না। নার্সিংহোম করার জন্য পরেশদা কিছু টাকা নিয়েছিলেন অবনীদার কাছ থেকে। সময় পেরিয়ে যাবার পরও সম্ভবত তিনি তা ফেরাতে পারেননি। কাল সন্ধ্যায় আমি যখন অবনীদার ঘরে ঢুকছি তখন তীব্র কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। আমি ঢুকতে অবশ্য তা থেমে গেল। সমুদ্র জানতে চাইল, কাল অবনীবাবুর বাড়ি থেকে বার হয়ে আপনি কোথায় গিয়েছিলেন? প্রশ্নটা শুনেই একটু উত্তেজিতভাবে ফটিক কর্মকার বললেন, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? আমি সোজা বাড়ি ফিরেছি। সমুদ্র বলল, ওকে, আমার শেষ প্রশ্ন, খুনের ঘটনায় আপনার কি কাউকে সন্দেহ হয়? প্রশ্ন শুনেই ফটিক কর্মকার বললেন, এটা বার করা আপনাদের কাজ। এবার আমি উঠলাম, নমস্কার। এই বলে দরজার দিকে এগোলেন ফটিক বাবু। সমুদ্ররা কমিশনার সাহেবের ঘরের দিকে ফিরে এলো। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন? সমুদ্র বলল, যতটুকু বুঝলাম তাতে বর্তমানে ফটিক কর্মকার আর পরেশবাবুর সঙ্গে ভিকটিমের সম্পর্ক তেমন মধুর ছিল না। আচ্ছা, পরেশবাবু এলেন না কেন? কমিশনার সাহেব বললেন, দাঁড়ান, একটা ফোন করি ওনাকে। কিছুক্ষণের মধ্যেই কমিশনার সাহেবের স্পিকার ফোনে ভেসে এলো ডক্টর পরেশ গুপ্তর গলা। ডক্টর গুপ্ত বলছি। কমিশনার সাহেব নিজের পরিচয় দিয়ে বললেন, আপনি আজ এলেন না যে? ডক্টর গুপ্ত বললেন, কাজ ছিল তাই যায়নি। আমাদের মতো লোককে ডেকে পাঠালেই কি যাওয়া যায়? কমিশনার সাহেব বললেন, আপনি তাহলে কি কাল আসবেন? ডক্টর গুপ্ত বললেন, না, আমি কাল থেকে কদিনের জন্য কলকাতার বাইরে যাব। কমিশনার সাহেব বললেন, কিন্তু এখানে আপনার আসাটা যে খুব জরুরি ছিল পরেশবাবু। কমিশনার সাহেবের এ কথা শুনে ডক্টর গুপ্ত বেশ কর্কশভাবে বললেন, আমি সেটা মনে করছি না, অযথা বিরক্ত করবেন না আমাকে। তেমন হলে আদালতের সমন পাঠান, যা বলার সেখানেই বলবো। এই বলে ফোনটা কেটে দিলেন
ডক্টর পরেশ গুপ্ত। ফোনের রিসিভারটা নামিয়ে কমিশনার সাহেব সমুদ্রকে বললেন, পুরো ব্যাপারটাতে কি বুঝলেন? ডক্টর গুপ্ত কি কোনো কিছু এড়াতে চাইছেন? সমুদ্র বলল, আপাতত এক অরিন্দম মল্লিক বাদে অন্য দুজনের দিকেই কিছুটা সন্দেহের তীর উঠছে। এবার আপনি একবার হরিকে ডাকুন তো। কিছুক্ষণের মধ্যেই এক কনস্টেবলের সঙ্গে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে প্রবেশ করলো হরি। ঘরে ঢুকেই সে কাঁদতে কাঁদতে বলল, বাবু, আমারে বিশ্বাস করেন, আমি খুন করিনি বাবু। সমুদ্র বলল, ও তা বুঝলাম, কিন্তু তোমার বাবুর ওই তিনজন বন্ধু ছাড়া আর কেউ আসা যাওয়া করতো? তিনি অন্য কোথায় যেতেন? হরি বলল, না, আর কেউ আসতো না। বাবু এমনিতেও বাড়ি থেকে আজকাল বেরোতেন না, বাইরের দরকার কাজে আমার এই পাঠাতেন। সমুদ্র বলল, আচ্ছা, তোমার বাবু হঠাৎ কাজকর্ম ছেড়ে দিয়েছিলেন কেন? হরি বলল, শুনেছি বাবুর জন্য নাকি একটা অল্প বয়সী ছেলের যাবজ্জীবন জেল হয়। ব্যাপারটাতে বাবুর মন খুব খারাপ হয়, বাবু ভেঙে পড়েন, তিনি কাজ ছেড়ে দেন। তবে ছেলেটাকে তা জানা নেই বাবু, আমি খুন করিনি বাবু, আমার ছেড়ে দেন বাবু। সমুদ্র বলল, ঠিক আছে, তুমি এবার যাও। এবার আমি উঠি। সবার কথাই শুনলাম, কিন্তু আমাকে ভাবাচ্ছে ছোট্ট একটা জিনিস। বাইরে এসে একটা ট্যাক্সি নিল সমুদ্ররা বাড়ি ফেরার জন্য। প্রতাপ তার মুখ দেখে বুঝতে পারল গম্ভীর ও চিন্তামগ্ন সমুদ্র। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য সে বলল, এই সুযোগে হঠাৎ অরিন্দম মল্লিকের মতো অভিনেতাকে দেখা হয়ে গেল। ইন্দ্রপ্রস্থ সিনেমাটাও দেখতে যেতে হবে কিন্তু সমুদ্র, উনি কিন্তু বেশ ভালো অভিনয় করেন। প্রতাপের কথা শুনে সমুদ্র হঠাৎ বলে উঠল, আরে, আমিও দুর্যোধনের মতোই অন্ধ নই তো। এই ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি থামলে সে প্রতাপকে বলল, তুমি লালবাজারে ফিরে কমিশনার সাহেবকে একটু থাকতে বলো, আমি আসছি। প্রতাপ গাড়ি থেকে নামতেই ট্যাক্সি নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল সমুদ্র। মাঝে মাঝে সমুদ্রের এমন খ্যাপামিগুলো দেখে অভ্যস্ত প্রতাপ। প্রতাপ অন্য একটা ট্যাক্সি নিয়ে লালবাজারের দিকে এগোলো। ঘণ্টা খানেকের মধ্যেই সমুদ্র কমিশনার সাহেবের অফিসে উপস্থিত হলো। তার চোখ মুখ তখন খুশিতে উজ্জ্বল। কমিশনার সাহেবকে বলল, চলুন, খুনিকে ধরতে যেতে হবে। শুধু তার স্বীকারোক্তির জন্য ছোট্ট একটা মিথ্যা বলতে হবে আমাদের। এই যা বলতে হবে, অবনীবাবুর ঘরে সিসিটিভি বসানো ছিল, আর তাতেই সব ধরা পড়ে গেছে। চলুন চলুন। আধ ঘন্টার মধ্যেই আমহার স্ট্রিটের একটা বিরাট বাড়ির দরজায় কড়া নাড়ল পুলিশ দল। দরজা খুলতেই বাড়িতে ঢুকে পড়ল সমুদ্ররা। সম্ভবত সদ্য বাইরে থেকে ফিরেছেন অরিন্দম মল্লিক। সমুদ্রদের দেখে তিনি বললেন,
কি ব্যাপার? কোনো ভনিতা না করে সমুদ্র বলল, অবনীবাবুকে খুনের অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করতে এসেছি। অরিন্দম চিৎকার করে উঠে বললেন, আপনারা কি পাগল? আপনাদের কাছে কি প্রমাণ আছে? আমি মানহানির মামলা করব। এবার অমুক অস্ত্র প্রয়োগ করলো সমুদ্র। সে বলল, সিসিটিভির ফুটেজে আপনার বা আমাদের কারো জানা ছিল না। সে ঘরে ক্যামেরা বসানো আছে। একটু আগেই আলমারির আড়াল থেকে সেটা উদ্ধার হয়েছে। সব ধরা আছে তাতে। সমুদ্রের কথা শুনে কাঁপতে কাঁপতে বসে পড়লেন অরিন্দম। নিজেকে আর সামলাতে পারলেন না। দুহাতে মুখ ঢেকে তিনি বললেন, হ্যাঁ, আমি খুন করেছি। ওই অমনির জন্যই আমার ভাইয়ের একটা কেসে যাবজ্জীবন সাজা হয়েছিল। ওকে অনেক করে অনুরোধ করেছিলাম মামলা না লড়তে। আমার ভাইটা নির্দোষ। আমি প্রতিশোধ নিলাম। খুনের দৃশ্য সিসিটিভিতে ধরা না থাকলেও এবার সমুদ্রের কাছে থাকা গোপন টেপ রেকর্ডারে রেকর্ড হতে থাকলো তার স্বীকারোক্তি। প্রিজন ভ্যান অরিন্দম মল্লিককে নিয়ে লালবাজারে রওনা হবার পর কমিশনার সাহেবের গাড়িতেই বাসায় ফিরছিল সমুদ্ররা। কমিশনার সাহেব সমুদ্রকে জিজ্ঞাসা করলেন, তেমন কোনো প্রমাণ ছাড়াই আপনি কিভাবে খুনিকে শনাক্ত করলেন বলুন তো? সমুদ্র পকেট থেকে একটা কাগজের পুড়িয়া বের করলো। তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট আয়নার টুকরো। সেটা দেখিয়ে সমুদ্র বলল, ব্যাপারটা তবে খুলে বলি। নিহতর গলায় কাঁচের গুঁড়ো পাওয়া গেছে শুনে আমি ভাঙা আয়নার টুকরোগুলো বাড়ি নিয়ে গেলাম। ভেবেছিলাম আয়নার কোনো টুকরো হয়তো কম হবে, যা দিয়ে খুন করার পর খুনি সেটা সঙ্গে নিয়ে গেছে। কিন্তু দেখলাম ব্যাপারটা পুরো উল্টো। সব টুকরো জোড়া লাগাবার পরও এই একটা টুকরো বেশি। এই টুকরোটা আয়নার থেকে অনেক বেশি উজ্জ্বল, তা দেখেই বুঝতে পারছেন। তাহলে কি খুনি যে কাঁচের টুকরো এনেছিল তার থেকেই এটা ভেঙে পড়েছিল? তারপর ট্যাক্সিতে বাড়ি ফেরার সময় প্রতাপ বলল, অরিন্দম বাবুর অভিনীত ইন্দ্রপ্রস্থ সিনেমাটা দেখতে হবে। সঙ্গে সঙ্গে ইন্দ্রপ্রস্থ নিয়ে মহাভারতের সেই অংশটা মনে পড়ে গেল। ময়দানব পাণ্ডবদের জন্য স্ফটিকের ইন্দ্রপ্রস্থ বানিয়েছিল, যেখানে স্ফটিক আর জলের পার্থক্য না বুঝতে পেরে জ্বরে পড়েছিলেন দুর্যোধন। আর দ্রৌপদী তাই দেখে বলেছিলেন, অন্ধর ছেলে অন্ধ। স্ফটিক মানে নিশ্চয় কাঁচ দিয়ে স্টুডিওতে সেট বানানো হবে। আমি ছুটলাম টালিগঞ্জে সেই স্টুডিওতে যেখানে ওই অরিন্দম বাবুর শুটিং চলছিল। দেখলাম ইন্দ্রপ্রস্থ যে কাঁচ দিয়ে বানানো হয়েছে তা হুবহু এই কাঁচ। প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় অন্যদিকে, কিন্তু ঘুরে যাচ্ছিল ফটিক কর্মকার বা পরেশ গুপ্তর দিকে। কিন্তু ভেবে দেখলাম পরেশ গুপ্তর যদি গলা কাটতেই হয় তবে তার পক্ষে
সার্জিক্যাল ছুরি সহজলভ্য, যেটা দিয়ে সে সহজেই খুনটা করতে পারত। আর ফটিকবাবুর সঙ্গে মৃতের টাটকা গন্ডগোল, কিন্তু এ সময়ে খুন করার ঝুঁকি নেবেন না তিনি। সবাই তাকে সন্দেহ করবেন যদি তিনি খুনটা করতেন। কাজেই আমার হাত শেষ পর্যন্ত রইল ওই অরিন্দমের দিকে। আর শেষে এই কাজটা যুক্তিপূর্ণ অনুমান অনেক সময় প্রমাণের থেকে অনেক বেশি জোরালো হয়, তাই এই কাজ মিলে গেল। আর অরিন্দম বাবুর স্বীকারোক্তি তো রয়েছেই। অবশ্য অরিন্দম বাবু যদি স্বীকার না করতো, তবে আমার আর আপনার পক্ষে বেশ মুশকিল হতো। যাই হোক, অডিও টেপটা যত্ন করে রাখবেন।